যাবো আমরা, যাবো। আচ্ছা, আমাদের তো কাউন্টার আছে, একটা মিনিমাম কাউন্টার হয়ে যাক 10 থেকে 10 9 8 7 6 5 4 3 2 1। আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমি বেশ কিছু সমস্যার ভিতর দিয়ে যাইতেছি। বেশ কিছু সমস্যা বলতে আপনারা হয়তো ইতিপূর্বে জানেন আপনাদের ভাই তার অ্যাকশন ক্যামেরাটা চেঞ্জ করছে। আমি আগে গোপ্রো ইউজ করতাম, তাই চিন্তা করলাম যে গোপ্রো থেকে শিফট হয়ে অ্যাকশনের মধ্যে ঢুকবো, ডিজিআইতে শিফট হবো। আর যেহেতু ডিজিআই আগে ইউজ করার অভিজ্ঞতা ছিল না, আর আপনাদের ভাইয়ের 2টা গোপ্রো ছিল, আমি 2টা গোপ্রোই সেল করে দিয়েছি। সেল করে আমি একটা ডিজিআই ক্যামেরা নিয়েছি, সেটা হচ্ছে ডিজিআই অ্যাকশন 4। এবং আমি চিন্তা ভাবনা করছিলাম যদি অ্যাকশন 4টার পারফরমেন্স আমি ভালো পাই তাহলে আমি হয়তো অ্যাকশন 5-এ শিফট করবো এবং 4টাও সেকেন্ডারি ক্যামেরা হিসাবে থাকবে। কিন্তু এখন মজার বিষয় হচ্ছে পারফরমেন্স ভালো পাবো তো ঠিক আছে, কিন্তু আমি এটার পারফরমেন্সের মজাটা নিতেই পারতেছি না। আমি নিজে এটাকে পারফরমেন্সই করাইতে পারতেছি না। আমি যখন এই গোপ্রো হেলমেটে লাগিয়ে যখন মোটর ব্লগিং করতেছি তখন কেউই আমার মোটরসাইকেলের ড্যাশবোর্ড দেখতেছে না। মানে লাস্ট ট্যুরেও এই ঘটনাটা ঘটছে, ইভেন লাস্ট ভিডিওতেও এই ঘটনাটা ঘটছে। তখন দেখা গেল আমাকে আমার ভাই ব্রাদার সব বলা শুরু করছে যে ভাই আপনি কি ভিডিও করা শুরু করলেন, আপনার তো এটার ড্যাশবোর্ডে দেখা যায় না। এটা একটা সমস্যা। আর আরেকটা সমস্যা হচ্ছে আমার সাউন্ড যদি কেউ হেডফোন দিয়ে শুনতো তাহলে এক কানে শোনা যাইতো আর এক কানে শোনা যাইতো না। এই সমস্যাগুলো কিন্তু আমি গোপ্রোতে পাই নাই, যে কারণে এগুলো সলিউশন কিভাবে করতে হয় সেগুলো নিয়েও ঘাটাঘাটি করি নাই। কিন্তু অ্যাকশন 4-এ যেহেতু সমস্যাগুলো হইতেছে সেহেতু এটার সলিউশন করার প্রয়োজন আছে। তাই আমি গতকালকে অলমোস্ট রাত 2টা পর্যন্ত এটা নিয়ে ঘাটাঘাটি করছি। ঘাটাঘাটি করা শুরুই করছি 12টার পরে, আর এই জন্য রাত 2টা বেজে গেছে। এখন তারপরে আমি যেটা দেখলাম যে অ্যাকশন 4-এর যে মাইক্রোফোন সেট আপটা আছে, মাইক্রোফোনটা ঢোকানোর পরে এটা স্টেরিও আর মোনো 2টা মোডে থাকে। আমারটা আনফরচুনেটলি মোনোতে দেওয়া ছিল, যে কারণে হেডফোন দিয়ে শুনলে বাম কানে বেশি শোনা যাইতো আর ডান কানে কম শোনা যেত। আর এটার অ্যাঙ্গেলটাকে আরেকটু ভালো করার জন্য যাতে মোটরসাইকেলের ড্যাশবোর্ড দেখা যায় সে কারণে আমি এটার এক্সটেন্ডার লাগাইছি। এই যে এখানে একটা এক্সটেন্ডার দেখা যাচ্ছে। এক্সটেন্ডার ছাড়াও করা যায়, বাট এক্সটেন্ডারটার সুবিধা হচ্ছে আমি এক্সটেন্ডার লাগানো অবস্থায় যখন এই অ্যাকশন ক্যামেরাটা হেলমেটে মাউন্ট করতেছি তখন আমি এই যে আমার এই এক্সটেন্ডারের কারণে আমার হেলমেটের ভিতর দিক দিয়ে আমি ডিসপ্লেটা দেখতে পাবো। দাঁড়ান আপনাদেরকে হেলমেটটা পরে তারপরে দেখাচ্ছি। এই যে হচ্ছে এখন আমার এইটার সেটআপ, এবং মজার বিষয় হচ্ছে এখন কিন্তু আমি ইজিলি অ্যাকশন ক্যামেরাটার অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি, যে কারণে আমি এই মাউন্টটাকে উঁচু নিচু করে আমি আমার ক্যামেরাটাকে সামনে সেট করতে পারবো। আমি আশা করতেছি এই সমস্যা দুইটাই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। মানে এই ভিডিওতেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। লাস্ট ভিডিওটা আমি বানিয়েছিলাম হর্নেট আর পালসার N160-র কম্পারিজন ভিডিও, এবং আলহামদুলিল্লাহ আপনাদের যথেষ্ট পরিমাণে সাড়া আমি ভিডিওটাতে পাচ্ছি। যদিও ওই ভিডিওটাতে সাউন্ড জনিত বেশ কিছু সমস্যা ছিল, যে জন্য আমি আবারও ক্ষমা প্রার্থী। এই ভিডিওগুলোতে ইনশাল্লাহ আর এই সমস্যাগুলো থাকবে না। যদি সমস্যা হয় আমি সমস্যার সমাধান করে তারপরে আবার ভিডিও আপলোড করব। আর ওই ভিডিওটা বানাতে যাই আমি দেখলাম আমার পালসার N160 অলমোস্ট 7,000+ কিলোমিটার চালানো হয়ে গেছে। তাই চিন্তা করলাম নিজের মতো করে আপনাদের সাথে N160-র একটা রিভিউ দেওয়া উচিত। তাই আজকের এই ভিডিওতে, আর এই ভিডিওতে আমি চেষ্টা করব N160 কেনার পর থেকে এখন পর্যন্ত আমি এটার কি কি ভালো দিক পাইছি, কি কি খারাপ দিক পাইছি, আমি কোথা থেকে এটা সার্ভিস করছি, কি কি পার্টস আপগ্রেড করছি, আর কি কি জিনিস বাদ দিছি বাইক থেকে, সবগুলো বিষয়ই আপনাদের সামনে শেয়ার করব। একটা ফুল টায়ার গার্ড লাগাইছে। এখানে দেখেন এই টায়ার গার্ডটা এখানে এসে শেষ আর এই টায়ার গার্ডটা এখানে এসে শেষ। আমি মাঝখানে এই একটা জিনিস বসাই দিছি স্ক্রু দিয়ে, যে কারণে আমার পুরো চাকাটাই ঢেকে গেছে। আর আপনারা টায়ারের অবস্থা দেখে বুঝতে পারতেছেন এখানে কাদা উঠে না, কাদা যা থাকার সেটা এটার মধ্যেই থাকে, যে কারণে কাদা ছিটেও কম। এটা কিন্তু খুবই ভালো একটা আইডিয়া। আপনারা চাইলে আপনাদের বাইকেও ঠিক এরকমটা করতে পারেন। N160 বাইকটা হচ্ছে একটি অয়েল কুল ইঞ্জিনের বাইক, যে কারণে ঠিক এই জায়গাটাতে খুব ছোট একটা রেডিয়েটর আছে। আমি রেডিয়েটর এখানে একটা জালি লাগাই নিছি, কারণ হাই স্পিডে বাইক ওয়াশ করলে তখন ওই রেডিয়েটরের যে জালিগুলো আছে এই জালিগুলো অনেক সময় এবড়ো থেবড়ো হয়ে যায়,
যে কারণে আমি এই জালিগুলোই লাগাই নিছি, এতে আর কোনো প্যারাই হয় না। আর বাইকে সবার শেষে যে মোটিফিকেশন সেটা হচ্ছে একটা টপ বক্স লাগাইছি। এই টপ বক্সটা নিয়ে সামনের দিকে আলাদা আরেকটা ভিডিও বানাবো, ওই ভিডিওতে আমি একদম টপ বক্সের ডিটেলস নিয়ে আলোচনা করব। আর চলেন এখন তাহলে বাইকটা রাইড করতে আগারগাঁয়ের দিকে যাওয়া যাক এবং যেতে যেতে আপনাদের সাথে বাইকের ফিচারগুলো নিয়ে কথা বলব। বাজাজ পালসার N160 এই বাইকটার দুইটা ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে অ্যানালগ মিটার, যেটা আমার মানে এমন অ্যানালগ বলতে সেমি ডিজিটাল মিটার আর কি, আর আরেকটা হচ্ছে ফুল ডিজিটাল মিটার। দুইটা বাইকের ভিতরে সবথেকে কমন এবং একমাত্র যে পার্থক্য সেটা হচ্ছে এদের মিটারেই, একটা ফুললি ডিজিটাল আর একটি 50% ডিজিটাল। এছাড়া দুইটি বাইকে ওরকম আর কোনো ডিফারেন্স নাই। আর আশা করতেছি এই ভিডিও থেকে ড্যাশবোর্ডের যে প্রবলেমটা হচ্ছিল, বাইকে ড্যাশবোর্ড দেখা যাচ্ছিল না, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে একদম ইন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব যে বাজাজ পালসার N160 এই বাইকটা কেনা কতটা অর্থিত, এই বাইকের সার্ভিস কীরকম, আর এই কোম্পানির সার্ভিস সেন্টারের পারফরমেন্স কীরকম, সব কিছু নিয়েই আজকে চেষ্টা করব বিস্তারিত আলোচনা করার। কারণ আমি এই বাইকটা অলমোস্ট 7000+ কিলোমিটার রাইড করছি। আমি বাইকটা একদম ব্র্যান্ড নিউ কিনছিলাম এবং এই 7000 কিলোমিটার রাইড করতে করতে আমার কী কী জিনিস চেঞ্জ করতে হয়েছে সেগুলোও আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাজাজ পালসার N160 এই বাইকের সিটিং পজিশনটা একটা স্পোর্টি ভাব আছে। আই মিন, একটা নেকেড স্পোর্টস বাইক রাইড করলে এটার সিটিং পজিশন যেরকম হয়, এই বাইকটার সিটিং পজিশন ঠিক তেমনই। আপনি কিছুটা সামনের দিকে ঝুঁকে এই বাইকটা রাইড করতে পারবেন। বাইকটার সাসপেনশন এক কথায় অস্থির। আই মিন, আপনি যে কোনো ভাঙাচুরা রাস্তার মধ্যে ওই সাসপেনশন নিয়ে আরামে বাইক রাইড করতে পারবেন। আপনার কোনো ধরনের ব্যাক পেইন তো দূরের কথা, যে কোনো ধরনের পেইন থেকে আপনি মুক্ত থাকবেন। ঢাকা শহরের রাস্তাঘাট এমন অবস্থা হয়েছে, একটা সিগন্যাল পার হতে না হতেই আরেকটা সিগন্যালে চলে আসতে হয়। ঢাকা শহরে হঠাৎ হঠাৎ করে কিছু আজব চিড়িয়া দেখা যায় মেইন রোডের উপরে। যে দেখেন আমার সামনে এক ভদ্রলোক, সে খুব সুন্দর করে স্কেটিং করতেছে। আমি জানি না ঢাকা শহরের এই রাস্তাগুলো স্কেটিং করার জন্য কতটা পারফেক্ট। সে একটা সিএনজিকে ধরে খুব আরামেই বের হয়ে যাইতেছে। এই জিনিসগুলো আমার কাছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে হয়। আমি জানি না সে কতটা ঝুঁকি নিচ্ছে জীবনের সাথে, সেটা বুঝতে পারতেছে কিনা। আর এই স্কেটিং করার যে এই চাকা দুইটা, এগুলোর কিন্তু কোনো নিজস্ব ব্রেকিং সিস্টেম নাই। আই মিন, যে রাইডার তাকেই সুন্দর মতো ব্রেক করতে হবে। রাইডারের ক্যাপাসিটির উপরেই এগুলার ব্রেক নির্ভর করে। সিএনজিটাকে ধরে যে সে যাচ্ছে, সিএনজিওয়ালা টের পাইছে কিনা আল্লাহ জানে। যাই হোক, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে বাজাজ পালসার N160 বাইকটার ব্রেকিং আলহামদুলিল্লাহ এক কথায় কিন্তু অস্থির। কারণ বাইকটাতে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে এবং এটার যে ডিস্ক দুইটা সামনে এবং পিছনে ব্যবহার করা হয়েছে, বিশাল বড় সাইজের একটা ডিস্ক। মানে N160 বা 160cc বা 150cc যে কোনো বাইকের এত বড় ডিস্ক ব্যবহার করা হয়েছে কিনা আমি জানি না। যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন। আমি যে বাইকটা রাইড করতেছি অলমোস্ট 7000 কিলো হয়ে গেছে, এখন পর্যন্ত এটার যেই ব্রেকিং বা কন্ট্রোলিং, এটার উপর আমার পূর্ণ আস্থা আছে। এখন বলি এই বাইকটাতে আমি 7000 কিলো পর্যন্ত কী কী জিনিস চেঞ্জ করছি। মূলত 7000 কিলো চলা এই বাইকটাতে আমি একমাত্র ইঞ্জিন অয়েল ছাড়া আর কিছুই চেঞ্জ করি নাই আলহামদুলিল্লাহ। আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় নাই এবং আমি রেগুলার এটাকে সার্ভিসিংয়ের উপরে রাখছি। সার্ভিস সম্পর্কে আপনাদের সাথে পরে আলোচনা করতেছি। মানে বলতে না বলতে একটা সিগন্যাল শেষ করতে আরেকটা সিগন্যালে চলে আসছি, আর এখন বিজয় সরণি সিগন্যালে। আর এই সিগন্যাল যারা একবারে পার হইতে পারছে তারা বর্তমান সময়ের অত্যন্ত ভাগ্যবান একজন লোক। বাজাজ পালসার N160 আমার এই বাইকটার বিল কোয়ালিটি আমি 10-এ 8 দিব। মানে 10-এ 10ই দিতে পারতাম, কিন্তু দিলাম না, 2 রেখে দিলাম। 1 বাদ দিলাম ইন্ডিয়ান বাইক যে কারণে, আর 1 রেখে দিলাম উপরওয়ালার জন্য। এই বাইকটার বিল্ড কোয়ালিটি এক কথায় অস্থির। কোথাও কোনো ধরনের ঘাটতি আপনারা পাবেন না। এটার ট্যাঙ্কি থেকে শুরু করে এটার গ্রিপ, এটার যে সুইচগুলো আছে, যে সুইচগুলো দেখা যাচ্ছে যে এই সুইচগুলো, ইভেন বাইকের ওভারঅল ওয়েটও বেশ বেশি। মানে একটা বাইকের ওয়েট বেশি হওয়া মানে বোঝা যাইতেছে যে এইটারে তারা শক্তপোক্ত করেই কিন্তু বানাইছে। একটা বাইকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে বাইকের ওয়্যারিং। যে বিষয়টার প্রতি আমাদের অনেকের কোনো ধারণাও থাকে না অথবা কোনো খেয়ালও থাকে না। আমরা কোনোদিন চিন্তা করি না যে আমরা যে বাইকটা কিনতেছি এই বাইকের ওয়্যারিংটা কেমন।
বাজাজ পালসার N160 বাইকটা কেনার আগে আমি এই জিনিসটা খুব ভালো মতোই চেক করে নিছি, কারণ আমি এই জিনিসটার পুরো একটা ভুক্তভোগী। আমি একটা বাইক রাইড করতাম আগে কোনো এক সময়, যেহেতু আমি কোম্পানির নাম বলতেছি না, বাইকটা আমি নিজের টাকায় কিনে রাইড করছিলাম। সে বাইকটা একমাত্র ওয়্যারিংয়ের ভোগান্তির কারণে আমাকে সেল করে দিতে হয়েছিল। তাই আমি এরপর থেকে মানে ওই বাইকটা কেনার পরে N160 হচ্ছে আমার 3 নাম্বার বা 2 নাম্বার বাইক। এরপর থেকে আমি যে বাইকগুলো কিনি না কেন, আমি প্রত্যেকটা বাইকের ওয়্যারিং কীরকম হয় সেটা আগে বাইক কেনার আগে তাদের সার্ভিস সেন্টারে যেয়ে তাদের বাইকগুলো যখন সার্ভিস করায় তখন ওইভাবে চেক করে নিই, এবং আমি এইটাও ঠিক সেমভাবে চেক করে নিয়েছিলাম। এবং আমি 100% স্যাটিসফাইং যে এই বাইকের ওয়্যারিংটা অ্যাটলিস্ট আমার ওই বাইকের মতো ছিল না, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আর N160 বাইকের সার্ভিসিং সম্পর্কে যদি আমি বলি, যে এই বাইকটার সার্ভিসিং আমি করাতাম হচ্ছে 60 ফিটে। ঢাকার ভিতরে বাজাজের বেশ কতগুলো সার্ভিস সেন্টার আছে, তবে আমার হাইলি রিকমেন্ডেশন থাকবে N160 এবং 250। এই বাইকগুলো মিরপুর 60 ফিটে মোনাক ভাইয়ের যেই সেলস অ্যান্ড সার্ভিস পয়েন্ট আছে এইখানে সার্ভিস করার জন্য। এর কারণ হচ্ছে তারা টেকনিক্যালি অনেক আপগ্রেড সেটা বলবো না, তবে তারা মেন্টালি অনেক আপগ্রেড, মানে তারা খুবই বন্ধুসুলভ। এবং মোনাক ভাই সম্পর্কে আপনারা অনেকেই জানেন, যারা পালসার বাইক রাইড করেন বা পালসার গ্রুপের সাথে সম্পৃক্ত আছেন, এই লোকটারা খুব ভালো করে চিনেন। সে বাইকারদের সাথে খুবই আন্তরিক এবং তার সার্ভিস সেন্টারের মান নিয়ে সে যথেষ্ট তৎপর, যে কারণে আমি সবসময় মোনাক ভাইয়ের 60 ফিটের এই সার্ভিস সেন্টারে এই বাইক সার্ভিস করাইতাম। এবং এই বাইকটার ওয়ারেন্টি হচ্ছে 2 বছরের, এবং এই 2 বছরে আপনাকে 8টা সার্ভিসিং করাতে হবে, যার প্রথম 4টা হচ্ছে ফ্রি সার্ভিস এবং শেষের 4টা হচ্ছে পেড সার্ভিস। এবং এই 8টা সার্ভিস করালে আপনি 2 বছর অথবা 20,000 কিলোমিটার আপনি ওয়ারেন্টি পাবেন। আর আমরা আজকে এই জায়গাটাতে বসে আড্ডা দেওয়ার প্ল্যান করছি, এবং সেটা হচ্ছে মাগরিবের পরে। আর আমি এখন মোনাক ভাইয়ের সার্ভিস সেন্টারেই যাইতেছি আমার বাইকের একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা সলভ করার জন্য। আর এখন আপনাদের সাথে কথা বলে বাইকটার সিট হাইট নিয়ে আপনাদের সাথে আস্তে আস্তে বলতেছিলাম যে বাইকটার সিট হাইট বেশ খানিকটা উঁচু। আমি দেখতেই পাইতেছেন, আমি যদি পা দেই, আমি এই পাশে যেরকম পা পাইতেছি এই পাশেও পা পাইতেছি, আমি অলমোস্ট 5 ফিট 8 ইঞ্চি। আমার জন্য এটা বেশ কমফোর্টেবল, এবং এখানে পা রাখলে আমার পাটা কিন্তু একদম লেভেল মতো থাকতেছে। আর যখন বাইক রাইড করতেছি তখনও জিনিসটা খুবই কমফোর্টেবল। তবে জিনিসটা কমফোর্টেবল হয়ে গেছে, জিনিসটা প্রথম থেকে এতটা কমফোর্টেবল ছিল না, কারণ এটার যেই আপনাদের সাথে আস্তে আস্তে বললাম যে এটার হ্যান্ডেলবারটা কিছুটা ঝুঁকে, মানে স্পোর্টি ভাব নিয়ে চালাতে হয়। এটার হ্যান্ডেলবারটা যদি আরেকটু উঁচু হইতো তাহলে আরও কমফোর্টেবলি বাইকটা রাইড করা যাইতো। 2000 years later. আর আরামদায়ক রাইডিংয়ের বিষয়টা যদি বলতে হয়, সেটা হচ্ছে এই বাইকের রাইডিং আরামদায়ক, এটা আমি মানতেছি, কিন্তু এটা প্রথম থেকে কিন্তু আরামদায়ক ছিল না। সেটা তো গতকালকে রাতের কথাবার্তা শুনে বুঝতেই পারছেন। জাস্ট এটাকে যদি আরেকটু আপরাইট করে দিত, আই মিন এইখানে দিয়ে দিত, তাহলে কিন্তু রাইডটা বেশ আরামদায়ক হইতো। এখন যেহেতু একটু সামনের দিকে ঝুঁকে চালাতে হচ্ছে, সেহেতু একটু আরামদায়ক কম হচ্ছে। তবে এই বাইকটা যখন আমি প্রথম কিনছিলাম তখন আমার ডান হাতটা ব্যথা করতো। তারপর আমি বেশ কিছু ইউজারের সাথে কথা বলি, তারাও বলে যে ভাই এটা কোনো সমস্যা নাই, পরবর্তীতে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এর মধ্যে আবার কিছু ভদ্রলোক তারা আবার এটার হ্যান্ডেলবারটারে চেঞ্জ করে ফেলছে, চেঞ্জ করে অন্য হ্যান্ডেলবার লাগাইছে। কিন্তু আমি একটু ধৈর্য ধরেছিলাম যে না, আসলে দেখি এটার সাথে অ্যাডজাস্ট হয় কি না, এবং একটা সময় দেখলাম যে চমৎকার রকমভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এটাতে একটা স্পোর্টি ভাবও আছে, প্লাস রিল্যাক্সও আছে। আর এটার সাসপেনশন তো চমৎকার, যেটা বললামই, এটা আপনাকে হাইওয়েতেও কোনো রূপ প্যারা দিবে না, আর সিটি রাইডে তো প্যারা দেওয়ার প্রশ্নই আসে না। অনেক 250 সিসি বাইকের থেকেও এই বাইকের সাসপেনশন সফট। আজকে হচ্ছে শনিবার, গতকালকে শুক্রবারে বাইক নিয়ে বের হয়েছিলাম আর আপনাদের সাথে কথা বলা শুরু করছিলাম, আর এই ভিডিওটা এখনও শেষ করতে পারি নাই। আর আজকে শনিবার দিন আবার বের হয়ে গেছি, আর এখন ঘড়িতে সময় হচ্ছে যে বিকাল অলমোস্ট 4টা। আর এখন যাচ্ছি হচ্ছে তেজগাঁ 7 রাস্তাতে উত্তরা মোটরসের হেড অফিসে। তাদের ওইখানে মনে হয় কোনো প্রোগ্রাম আছে, আপনাদের ভাইকে তারা SMS পাঠাইছে, প্লাস ফোন করছিল যে ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড। Monak kasih,
আছে পাশে সবাই আছে ওকে যারা আমরা কাটি 3 2 1 তালি ধন্যবাদ প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর প্রোগ্রাম শেষ করে এখন বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। মূলত প্রোগ্রামটা হচ্ছে পালসার ইউজারদের জন্য উত্তরা মোটরসের পক্ষ থেকে একটা প্ল্যাটফর্ম দাঁড়া করানো হয়েছে। ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হয়েছে এবং তাদের এই ফেসবুক গ্রুপটা ক্রিয়েট করার জন্য খুব ভালো একটা প্রিমিয়াম রেজিস্ট্রেশন পদ্ধতি অ্যাপ্লাই করছে। সেখানে আপনার নাম, কোন বাইক ইউজ করেন, ইভেন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেখান থেকে একটা ওটিপি আপনার ফোনে যাবে, সেই ওটিপি দিয়ে ফেসবুক গ্রুপে অ্যাড হতে হবে। মূলত এই টাইপের গ্রুপ ক্রিয়েট করতেছে অন্যান্য ব্র্যান্ডগুলোও, সে দেখা থেকে উত্তরা মোটরসও এদিকে আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এটা তাদের একটা ভালো উদ্যোগ। এই গ্রুপের মাধ্যমে তারা বাইকারদের সমস্যা সলিউশন করবে, বাইকারদের গেট টুগেদার, মিট আপ, অনেক ধরনের প্রোগ্রাম তারা করবে। আর এই গ্রুপটার ওপেনিং করার জন্য মূলত আজকের এই প্রোগ্রাম। যাই হোক, আলহামদুলিল্লাহ প্রোগ্রাম সুন্দর হয়েছে। আর এখন আপনাদের সাথে শেয়ার করি N160 বাইকটা রাইড করতে এখন পর্যন্ত আমি কী কী প্রবলেম ফেস করছি। আমি মূলত বাইকটা 7377 কিলোমিটার এখন পর্যন্ত রাইড করছি। আর প্রবলেমগুলো বলার আগে একটু আমার হিস্ট্রিটা বলি, এর আগে আমি কী কী বাইক রাইড করছি। আমার লাইফের সর্বপ্রথম বাইক ছিল হচ্ছে হিরো হুন্ডার হাঙ্ক, যেটা আমি কিনছিলাম 2015 সালের দিকে। হাঙ্কের পরে আমি লিফান কেপিআর কিনি, চাইনিজ একটা ব্র্যান্ড। তাদের 3টা বাইক অলমোস্ট 75,000 কিলোমিটার আমি রাইড করি। হাঙ্ক রাইড করছি ±20,000 কিলোমিটার। কেপিআর রাইড করছি আপনার ±75,000 কিলোমিটার, মানে 3টা বাইক। এরপরে কিনলাম কেপিটি রান করছি 10,000 কিলোমিটারের মতো। তারপরে আপনাদের ভাই চলে গেছিলো সিবিআরে, এবং সিবিআর রাইড করার পরে আমি এর আগে যে বাইকগুলো রাইড করছি সবগুলো বাইকের জন্য আফসোস হইতো। মনে হচ্ছিলো যে আমি ওই সময়টা নষ্ট করছি ওই বাইকগুলোর পিছনে। প্রথমে একটা সিবিআর কেনা উচিত ছিল, কিন্তু আপনাদের ভাইয়ের ফিনান্সিয়াল ক্যাপাসিটি অতটা ভালো ছিল না যে প্রথমে এরকম একটা প্রিমিয়াম বাইক কিনবে। যাই হোক, হোয়াট এভার, সিবিআরটা অলমোস্ট 24,000 থেকে 25,000 কিলোমিটার রান করার পরে আপনাদের ভাই আবার গরিব হয়ে গেছে, যে কোনো কারণে সিবিআরটা সেল করে দিতে হয়েছে। বাট সিবিআরের ফিল তো আর অন্য কোনো বাইক নিয়ে পাচ্ছিলাম না। ওই মুহূর্তে আমি N160 বাইকটা কিনি, একদম ব্র্যান্ড নিউ 0 কিলোমিটার বাইকটা কিনি। এবং সিবিআর থেকেই এই বাইকে শিফট হওয়ার পরপরই মূলত আমার কাছে কিছু সমস্যা মনে হয় এই বাইকটা নিয়ে। সিবিআর থেকে এই বাইকটাতে শিফট হওয়ার পরপরই আপনাদের ভাই 2টা সমস্যার মধ্যে পড়ে। সিবিআর থেকে N160-তে ডাউনশিফট হওয়ার পরে, ডাউনশিফট বলবো এই কারণে যে ওইটা একটা স্পোর্টস বাইক আর এটা হচ্ছে কমিউটার বাইক। আর এই কমিউটার বাইক আসার পরে আমার কাছে 2টা প্রবলেম খুব ভালো মতো ফেস হতে থাকে। সে 2টার একটা হচ্ছে এই বাইকের ইনিশিয়াল থ্রোটলটা আমার কাছে কম মনে হইতো, মানে ইনিশিয়াল থ্রোটল দিলে এই বাইকটা যে পাওয়ার ডেলিভারি করে এটা আমার কাছে তুলনামূলকভাবে কম মনেই হইতো, এবং মনে হওয়াটাও স্বাভাবিক ছিল কারণ আমি তো সিবিআর ইউজার ছিলাম। সিবিআর থেকে এই বাইকে নেমে আসলে এরকমটাই হওয়ার কথা। বাট এই বাইকের অন্যান্য যারা ইউজার আছে, যারা ইতোপূর্বে সিবিআর বা R15 ইউজ করে নাই, তারা এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। পরে ভাবলাম যে না, ইটস ওকে। পরবর্তীতে এটা আমার সাথে অ্যাডজাস্ট হয়েও গেছে। আর 2 নম্বর যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে এই বাইকটার সামনের দিকে ওয়েটটা বেশি। হুন্ডার ওই বাইকটা বা লিফানের যে বাইকগুলো চালাইছি তাদের ওয়েট ডিস্ট্রিবিউশন ছিল মিডল অ্যালাইনমেন্টে, যে কারণে আমার সমস্যা হয় নাই। কিন্তু এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে মনে হচ্ছে সামনে, যে কারণে আমার ঘাড়ে ওয়েটটা বেশি। এই 2টা প্রবলেমই এখন পর্যন্ত আমি পাইছি। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 8টা, আর আজকে হচ্ছে শনিবার। প্রতি শনিবারে এরকম সময় আসলে আপনাদের ভাইয়ের মনটা খারাপ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে লাস্ট 11 বছরের হিস্ট্রি, অলমোস্ট 11 বছর। কারণ আপনাদের ভাই এই অলমোস্ট 11 বছরই চাকরি করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া, এখন পর্যন্ত সুস্থ রাখছে। আর শনিবারে আসলেই রাত হলে মনটা খারাপ হয়ে যাওয়ার কারণটা হচ্ছে একটু ছোটোবেলা কেন্দ্রিক। খুব ছোটোবেলায় ঈদের দিন রাত 8টার সময় আমার মন খারাপ হয়ে যাইতো। আমরা যখন ছোটো ছিলাম তখন রাত 8টার যে সংবাদ হইতো, সে সংবাদের প্রথমেই মানে একটা জাতীয় সঙ্গীতের মতো একটা টোন বাজানো হইতো, এবং ওই টোনটা শুনলেই বুঝতাম যে হ্যাঁ 8টার সংবাদ শুরু হবে। আর ঈদের দিন ওই টোনটা বাজা মানে হচ্ছে ঈদের দিনটা শেষ, আর মনটা খারাপ হয়ে যেত। তখন মনে হইতো বছরে যদি এরকম 2-3 বার ঈদ হইতো তাহলে কতই না ভালো হইতো। পরে একটা সময় জানতে পারলাম যে বছর যদি 2-3 বার ঈদ হয় তাহলে আর ঈদের মজাটাই থাকবে না। সেম ঘটনাটাই আমার সাথে এখন বড় হওয়ার পরেও ঘটতেছে। এই শনিবার রাত 8টা হইলে মনটা খারাপ হয়ে যায়, কারণ এই শনিবার রাত 8টা মানে কালকে রবিবার, আর কালকে থেকে আবার 1 সপ্তাহের অফিস, 5 দিনের অফিস করতে হবে।
আমি আপনাদের সাথে প্রায়ই বলি যে যে জায়গাটাতে বা যে সময়টাতে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে সেই জায়গাটাই ঠিক সময়ের পরিবর্তনে আপনার মনটাকে খারাপ করে দিবে। যেমন বৃহস্পতিবার রাত 8টায় আপনি যদি এই সময়টাতে থাকেন আর যেমন বৃহস্পতিবার রাত 8টা যদি আপনি এই জায়গাটাতে থাকেন আপনার মন কিন্তু খুবই ভালো থাকবে, আর শনিবার রাত 8টায় সেম জায়গাটায় আপনার মন খারাপ করে দিচ্ছে। আর এই যে কথা বলতে বলতে এখন আমরা আরেকটা সিগনালে চলে আসছি। মোটামুটি এই ছিল এই বাইকটার সাথে আমার অলমোস্ট 7380 কিলোমিটার রাইড করার গল্প। এই সময়টাতে আমি ঢাকার মধ্যে বাইক চালিয়েছি। ঢাকা থেকে খুলনা আমার বাড়িতে গেছি, তারপরে কক্সবাজার বান্দরবন ট্যুর দিয়ে আসছি। ইচ্ছা আছে এই বাইকটা নিয়ে আরও দীর্ঘদিন পথ চলার। আর আমি চেষ্টা করব 10,000 কিলোমিটার হওয়ার পরে আমি আপনাদের সাথে এই বাইকটা নিয়ে আরও ডিটেলস আরেকটা ভিডিও বানাবো। আমার এই বাইকটা আমি কীভাবে মেনটেনেন্স করি এবং এই বাইকের আমি কি ইঞ্জিন অয়েল ইউজ করি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ এই বাইকটা থেকে আমি সিটিতে অলমোস্ট 38+ কখনো কখনো 40+ও মাইলেজ পাচ্ছি, আর হাইওয়েতে গেলে সেই মাইলেজটা 44+ কখনো বা 48-এর কাছাকাছিও যায় দাঁড়াচ্ছে। 160 সিসির একটা বাইক থেকে এই পরিমাণ যে মাইলেজ আমি পাবো এটার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আজকের ভিডিও এই পর্যন্তই। কালকে সকালে আবার অফিসে যেতে হবে, আবার অফিস লাইফটা শুরু হবে। চেষ্টা করব নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হওয়ার। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। মনে রাখবেন, সেফ রাইড সেভ লাইফ।